নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। আপনারা শুনছেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ 122তম পর্ব। আসুন আজকের পর্বটি শুরু করা যাক। শ্রীম, কেন সকালে পাতায় দিলে হয় না? ভক্তি সার, ভক্তি থাকলেই হলো। আরেকবার যে মাজা হবে তাই চলবে সারা দিন রাত। অন্য সময় কেবল গঙ্গা জল দিয়ে ধুয়ে দিলেই হলো। গঙ্গা জল তো ওদিকে খুব পাওয়া যায়, তবে আর কি, কাজ সংক্ষেপ করে নিতে হয়। শ্রীম সকলের প্রতি। ঠাকুরবাড়ির কাছে একটি বউ আছে, 5 বছর হয় বিয়ে হয়েছে, এখন বয়স 14। ভারী ঝগড়া করে শাশুড়ির সঙ্গে। স্বামীর বয়স 30 ছিল বিয়ের সময়। তার আবার রাঁড় আছে। সহাস্যে শাশুড়ি বলে, তুই কেমন বুঝবো যদি মা ডাক বন্ধ করাতে পারিস। উচ্চ হাস্যে, আর যদি রাঁড় বন্ধ করতে পারিস। সকলের হাস্য। আমরা শুনি কি না ওইখানে ঠাকুর বাড়িতে থেকে রোজ ঝগড়া। হ্যাঁ, ওকে অর্থাৎ ভক্তকে দিয়ে ওটি অর্থাৎ পূজা করাতে পারেন, তবে বুঝি আপনারা কেমন। হাস্য। কাশীপুর ডাক্তার বক্সির বাড়িতে ঠাকুরের নিত্য সেবা আছে। লোকের অভাবে ইদানিং সেবার কষ্ট হইতেছে। ছোট অমূল্য দেশ হইতে আসিয়া ওখানে রহিয়াছেন। সেবার অসুবিধা দেখিয়া উনি পূজা করেন, তার সঙ্গে তাই ওই বিষয়ে পরামর্শ করিতেছেন। ভক্তদের চরিত্র গঠন করবার অদ্ভুত প্রণালী শ্রীমর। ইহাকে ডাবল অপারেশন বলা যাইতে পারে। একটি অপারেশন নিজেই করেন, হাসি ঠাট্টার ভিতর দিয়ে অপরাধীকে তার দোষের কথা বলে। অপর অপারেশন করান অপরাধীর বন্ধুদের দিয়ে। এই ডাবল অপারেশনে ভক্তদের মনের রক্ত পুঁজ শীঘ্র বাহির হইয়া যায়, শীঘ্রই চরিত্র সংগঠিত হয়। শ্রীমর হৃদয় শত মাতৃস্নেহের নির্ঝর। সতীশের প্রবেশ। ইনি বড় জিতেনবাবুর জ্যেষ্ঠ পুত্র। শ্রীমকে প্রণাম করিলেন। তিনি MA পাস। হাতে করিয়া একটি নূতন মাদুর আনিয়াছেন। বলিতেছেন, বাবা পাঠিয়ে দিয়েছেন এটা ভক্তদের বসবার জন্য। শ্রীম বলিলেন, রাখো এখানে বিছানাটার উপর। ইনি আসন গ্রহণ করিলে তাহার সহিত কথা হইতেছে। শ্রীম সতীশের প্রতি। এই ঘড়িটা দিয়েছেন একজন আমেরিকান ভক্ত। এটার নাম ইয়াঙ্কি রেডিও লাইট। ইয়াঙ্কি ইজ আ স্ল্যাং টার্ম ফর দ্য আমেরিকান। ইয়াঙ্কি কথাটির অর্থ গ্রাম্য ভাষায় আমেরিকান। খুব লোক। ডাক্তার EW হামেল, MD পাস, এল্ডারলি, বয়স 48। বললেন, খ্রাইস্টকে কি ওয়েস্টের লোক বুঝতে পারে? তাকে বুঝতে হলে আগে ঠাকুরকে বোঝো, নচেত নয়। খুব সাউন্ড ম্যান, কুল হেড, বিজ্ঞ লোক আর ঠান্ডা মাথা।
আবার মাঝে মাঝে নির্জনে কুটিরে বাস করেন। ফক্স সিস্টার্সরা এসেছিলেন 3-4 দিন হয়। তারাও বললেন আমাদের মা চার্চে যেতেন না, ঘরের দরজা বন্ধ করে প্রার্থনা করতেন। ডাউলিং বলে একটি সাহেব ভক্ত আসেন, ইনিও বেশ স্পষ্ট করে বলেছেন চার্চে ওরা সব যায় মেয়ে মানুষ দেখতে। এ ওর দিকে ইশারা করছে, ও এর দিকে, এই চলে চার্চে। যে চৌধুরী ব্যারিস্টার, তিনি বলেছিলেন আমরা যখন পড়ি তখন হাক্সলি লেকচার দিয়েছিলেন একদিন, আমার নিজের কানে শোনা। বলেছিলেন এদেশের সায়েন্স দিয়ে যতটা হবার হয়েছে, অ্যাগনস্টিসিজম, ঈশ্বর থাকে থাকুন, আমার প্রয়োজন নাই, উদাসীনতাবাদ, এই পর্যন্ত। অর্থাৎ এই বুদ্ধি দিয়ে ঈশ্বরকে জানা যায় না। ঈশ্বর তত্ত্ব জানতে হলে আস্তিক্য বুদ্ধি নিয়ে ইন্ডিয়ার দিকে আমাদের চেয়ে থাকতে হবে। ওরা ওদিকে অনেক দূরে গিয়েছেন। রামমোহন রায় লাইব্রেরিতে বলেছিলেন যে চৌধুরী, দেখো না পার্সি সাহেব খুব হাইলি এডুকেটেড অ্যাটর্নি, আবার সূর্যের উপাসক, এরাও ঠাকুরকে নিচ্ছেন। এর নাম জিনওয়ালা, MA পাস। সেদিন আমাদের নিয়ে দক্ষিণেশ্বর গেলেন, ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন, প্রণামী দিলেন, কপালেও সিঁদুরের টিপ নিলেন আর হাতে চরণামৃত। আবার 1 হাঁড়ি উত্তম রসগোল্লা ঠাকুরের ভোগে দিলেন। ঠাকুরের ভাব কত ছড়াচ্ছে। পার্সি সাহেবকে জিজ্ঞাসা করলাম MA-তে কি নিয়েছিলেন? বলেন হিস্ট্রি আর ইকোনমিক্স, অর্থশাস্ত্র। আমরা বললাম বেশ। ফিলোসফিতে কিচ্ছু নাই, হিস্ট্রি বেশ। ফিলোসফি মেক্স ডার্কনেস ভিজিবল। সতীশ উঠবেন, তার বয়স 30 বছর। তিনি BLO পাশ করিয়াছেন, বিবাহ করেন নাই। শ্রীম সতীশের প্রতি বড় মুশকিল সংসার। ঠাকুর বলতেন সংসার জ্বলন্ত অনল, মা ঠাকুরুনও তাই বলতেন। ঠাকুর ছোকরা ভক্তদের বলেছিলেন বিয়ে করিস না, বিয়ে করা জ্বলন্ত অনলে ঝাঁপ দেওয়া। রাত্রি 8টা, 4তলার ছাদে শ্রীম ভক্ত সঙ্গে বসিয়া আছেন। কখনো 2-1টা কথা হইতেছে, কখনো নীরব। বেশ গরম পড়িয়াছে। শ্রীমর গরমে বড় কষ্ট হয়। নিম্নতলে দক্ষিণ দিকের বাড়িতে খুব সংকীর্তন হইতেছে। খোল, করতাল ও কণ্ঠের শব্দ ক্রমশ উঁচুতে উঠিতেছে, ধুম লাগিয়াছে। শ্রীমর মন ওইদিকে। কিছুক্ষণ পর কথা কহিতেছেন। শ্রীম ভক্তদের প্রতি, আপনারা যদি নবদ্বীপের প্রতিধ্বনি শুনতে চান তবে ওই শুনুন, কীর্তন হচ্ছে খুব উৎসাহের সঙ্গে, প্রাণ গৌর নিত্যানন্দ। এমন কীর্তন নবদ্বীপে হতো চৈতন্যদেবের সময়ে। যারা কর্ম নিয়ে আছে তাদের এসব ভালো লাগে না, কাজের অনেক ক্ষতি হয়। যাদের তা নাই তাদের বেশ। ওরা তাই বলতো কাজীর নিকট নালিশ করবে। আহা, এই জিনিস শুধু বাংলায় পাবেন, অন্য দেশে নাই। এমন নিয়ম করেছেন 24 ঘন্টা কীর্তন। নাম তো নেবে না ইচ্ছা করে। আচ্ছা, অনবরত 24 ঘন্টা ধরে কীর্তন হচ্ছে তাই অনিচ্ছায়ও কানে ঢুকবে নাম। তখন হয়তো নাম নেবে লোক। কত ভাবনা ভগবানের ভক্তদের জন্য। ঠাকুরবাড়ির পাশে হয়েছিল 24 প্রহর কীর্তন। শ্রীম পুনরায় নীরব কিছুকাল, আবার কথা আরম্ভ হইতেছে। শ্রীম বড়জিতেনের প্রতি, বিদ্যাসাগর মহাশয়ের একটা কথা মনে হচ্ছে। চণ্ডীবাবু ওর খুব ভক্ত, সর্বদা যাতায়াত করতেন। সাধারণ ব্রাহ্ম সমাজে লোকদের বসবার জন্য ইন্সপেক্টর থাকে, চণ্ডীবাবু ছিলেন তাই। এখন স্কুল কলেজের ছেলেরা যায় ওখানে, মেয়ে মানুষ গান গায় তাই শুনতে। গানও শেষ হয় আর তারাও উঠে চলে যায়। কেউ কেউ আবার রুমালে ঢিল বেঁধে দিয়ে ওদের উপর ছুটত। একদিন বুঝি কি গোলমাল হলো, প্রথমে বচসা, তারপর প্রহার। চণ্ডীবাবুকে এমন প্রহার করলে একেবারে ব্ল্যাক অ্যান্ড ব্লু, মানে গায়ে কালো দাগ পড়ে গেল। বিদ্যাসাগর মশাই খবর পেয়ে সকালে তাকে দেখতে গেলেন তার বাড়িতে। তার খুব অনুগত ছিলেন কিনা, তার কাছে সর্বদা বসতেন। চণ্ডীবাবুই তো ওর লাইফ লিখেছেন, অর্থাৎ জীবনী লিখেছেন। পরে চণ্ডীবাবু বসে হুক্কা টানার অভিনয় করে বলছেন এমন করে তামাক খাচ্ছেন। বুঝতে পেরেছেন গত রাতের প্রহারের কথা শুনে দেখতে এসেছেন। তাই বললেন না, অমন কিছু বিশেষ হয় নাই, এই সামান্য একটু। সকলের উচ্চহাস্য। বিদ্যাসাগর মশাই বললেন তা বাপু, আমাদের বাপ পিতামহের অমন ছিল না, তারা একা একা বসে ঈশ্বরকে ডাকতেন। তোমরাই আজকাল একসঙ্গে বসে প্রার্থনা করবার নিয়ম করলে, তা বা হলো, কিন্তু এ আবার কি, মেয়ে মানুষগুলো আবার ঢোকালে কেন? হাস্য।
ডক্টর হামেল, ফক্স সিস্টার্স ও মিস্টার ডাউলিংয়ের কথা হইতেছে, সকালেও হইয়াছিল। শ্রীম ভক্তদের প্রতি। এরা বলেন, খ্রিস্ট ধর্ম ওদেশে ফ্যাশনে দাঁড়িয়েছে। ভালো লোক নেই এমন নয়, কিন্তু অধিকাংশের কাছে ওই ফ্যাশন। অনেকে তাই যায় না চার্চে। ফক্স সিস্টার্সদের মা দরজা বন্ধ করে বসে ডাকতেন। ডক্টর হামেল বলেছিলেন, ওদেশের লোক খ্রাইস্টকে মোটেই বোঝে না। কি করে যায় লোক? চার্চে যারা শিক্ষা দেয় তারা যে মোটেই ত্যাগী নয়, কত আরামে থাকে। এই প্রকাণ্ড অট্টালিকা, আসবাবপত্র, মোটর, দাসদাসী, উত্তম আহার ও পরিচ্ছদ, কি ভোগ! কিন্তু খ্রাইস্টকে যে প্রচার করবে সে ত্যাগী না হলে হবে না। কেউ শুনছে না এদের কথা, তাই কিছু হচ্ছে না। এত করেও খ্রাইস্টের আদর্শ ছিল, বাট দ্য সন অফ ম্যান হ্যাথ নট ওয়্যার টু লে হিজ হেড। আমার মাথা গুঁজবার স্থান নাই, এটি সর্বত্যাগীর আদর্শ। আর এখন কি দাঁড়িয়েছে? Provide neither gold nor silver nor brush in your purse nor scrip for your journey, neither two coats, neither shoes or nor yet staves. খ্রাইস্ট শিষ্যদের বলেছিলেন, এক বস্ত্রে যাও প্রচার করতে, কাপড়, জামা, খাবার কিছু সঙ্গে নেবে না। এই ছিল প্রচারকের সম্পদ, এই আদর্শ। আর এখন কি হচ্ছে? ওই আদর্শ আকাশ থেকে পড়ে গিয়ে মাটিতে লুটোচ্ছে। এত নেমেছে, তাই কাজও হচ্ছে না, শুনছে না কেউ তাদের কথা। ধর্মের এই সব গ্লানি অবশ্যই হবে, চেষ্টা করেও কেউ উহা রুদ্ধ করতে পারবে না। তথাপি কর্তৃপক্ষের চেষ্টা করা উচিত। সর্বদা সচেষ্ট থাকলে কম হবে গ্লানি। বুদ্ধদেবের সঙ্ঘেও ক্রমে ওইসব ঢুকেছিল। বাড়িঘর কত কিছু হলো, কোথায় গেল সব? ধর্মে রাজনীতি ঢুকে সব উচ্ছেদ করে দেয় মূল ভাব। পাওয়ার, পলিটিক্স, এনজয়মেন্ট, এগুলি ধর্মের মহাশত্রু। এখন ওয়েস্টের পলিটিক্যাল অর্গানাইজেশনের ইনফ্লুয়েন্স ধর্মসংঘেও ঢুকেছে। কত বড় অর্গানাইজেশন, ভ্যাটিকান, আবার প্রোটেস্ট্যান্ট ও কত মত, এসবই খ্রাইস্টের নামে হচ্ছে। কিন্তু খ্রাইস্টের মাথা গোজবার স্থান ছিল না। অর্গানাইজেশন অর্থাৎ সংঘ না হলে কাজ হয় না। আবার অর্গানাইজেশনে ধর্মের স্পিরিট থাকে না। ক্রমে হলোনেস অ্যান্ড রটেননেস ঢোকে, শূন্য গর্ভতা ও মলিনতা ঢোকে। ঠাকুর এই মাত্র এসেছেন ধর্মের স্বরূপ দেখাতে। তাঁরও বাড়ি নাই, ঘর নাই, পরবার কাপড়খানা পর্যন্ত রাখতে পারছেন না, অমন ত্যাগ। মাটির ঢেলাটা পর্যন্ত হাতে থাকছে না, একেবারে ত্যাগ। হাড়ে মাসে পর্যন্ত ত্যাগ। অজ্ঞাতেও অপবিত্রতা তার দেহ স্পর্শ করতে পারে নাই, করলেই স্কিন পর্যন্ত উহা রেজিস্ট করত। মন সদা নিমগ্ন ব্রহ্মানন্দে। এত তেজ তাঁর যে হাড় মাস পর্যন্ত যেন চেতন হয়ে পড়েছিল, চেতন, পবিত্র ও বিশুদ্ধ। মর্টন স্কুল, কলিকাতা, 6 এপ্রিল 1924 খ্রিস্টাব্দ, 23 চৈত্র 1330 সাল, রবিবার। নবম অধ্যায়, জড় চেতন ভেদ বিলুপ্ত শ্রীরামকৃষ্ণ দেহে। 1. মর্টন স্কুলের 4 তলার ছাদ। অপরাহ্ন 5:30। ছাদের দক্ষিণ প্রান্তে শ্রীম চেয়ারে বসা, দক্ষিণ পশ্চিমে মুখ করিয়া। শ্রীমর সম্মুখে টিনের ঘর, এই ঘরে অন্তেবাসী থাকেন। শ্রীমর বাঁদিকে সর্বদাই 2-3টা পুরনো ভাঙা বেঞ্চি থাকে। সেই বেঞ্চিতে উত্তরাস্য বসিয়াছেন অন্তেবাসী, মনোরঞ্জন, শান্তি ও গদাধর। শ্রীমর হাতে কথামৃতের ডায়েরি। তিনি নিবিষ্ট হইয়া ডায়েরি দেখিতেছেন। আজ 22 এপ্রিল 1924, 9 বৈশাখ 1331 সাল, কৃষ্ণা চতুর্থী, মঙ্গলবার। এই বার কথা হইতেছে শ্রীম অন্তেবাসীর প্রতি। 1884 14 জানুয়ারি কি বার ছিল? পঞ্জিকা পাওয়া যায় কোথায়? অন্তেবাসী, ভাটপাড়ার ললিতবাবুর কাছে খবর করা যেতে পারে, কিংবা গুপ্ত প্রেসে দেখব। শ্রীম, তিথির সবটা, বাংলা তারিখ ও বারটা চাই। শ্রীম পুনরায় ডায়েরিতে নিমগ্ন। ভক্তরা শ্রীমর মুখপানে চাহিয়া আছেন। কিয়ৎক্ষণ পরে শ্রীমর ডায়েরি পড়িতেছেন। শ্রীম ভক্তদের প্রতি। শুনুন, ঠাকুর বলছেন নিরাকার। নিরাকার করলে কি হয়? কলিতে অন্নগত প্রাণ, আয়ু কম। এখন তার নাম গুণকীর্তন করা, ডাকা, প্রার্থনা করা সহাস্যে। কিন্তু দয়ানন্দ বলেছিলেন, তার অর্থাৎ ঈশ্বরের নাম করার চাইতে সন্দেশ করলেও হয় হাস্য।
কাপ্তেন বসে রাম রাম করছিলেন। তাতেই দয়ানন্দ ওই কথা বললেন। হাস্য। আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ 122তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের ভিডিওগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে তাও অবশ্যই জানাতে পারেন। আমাদের ভিডিওগুলি লাইক করুন, আপনাদের বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিন। শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত বিভিন্ন আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।